প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার সাথে যুক্ত থাকার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। তো আমরা আজকে বাংলা ব্যাকরণের বহুব্রীহি সমাস নিয়ে একটু কথা বলবো। নিশ্চয়ই আপনারা শিরোনাম থেকে বুঝতে পেরেছেন। এর আগে আমরা সমাসের বেশ কিছু ক্লাস নিয়েছি, আপনারা পছন্দ করেছেন সেগুলো, এবং আমাকে বেশ কিছুদিন থেকেই বলছিলেন যে স্যার বহুব্রীহি সমাসটি খুঁজে পাচ্ছি না। আমি যেমন কর্মধারায় নিয়ে আলোচনা করেছি, দ্বন্দ্ব নিয়ে, তৎপুরুষ নিয়ে, অব্যয়ীভাব নিয়ে। জি, তো বহুব্রীহি সমাসের ব্যাপার নিয়ে, বহুব্রীহি সমাসের যে সমস্ত বিভিন্ন দিক আছে এবং বিভিন্ন ভাগগুলি আছে, কিভাবে আমরা বহুব্রীহি সমাস চিনব এবং বহুব্রীহি সমাস চেনার পরে বহুব্রীহির যে ভাগ, কিভাবে আমরা মধ্যপদলোপী, অন্তপদলোপী বহুব্রীহি, ব্যাধিকরণ বহুব্রীহি, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। কথার কাজে আসি আমরা। তাহলে আমরা শুরু করি সমাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাগ, যার নাম বহুব্রীহি সমাস। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বহুব্রীহি সমাসের সংজ্ঞাটা একটু আগে শিখে নিই। যে সমাসে কোনো পদের অর্থকে না বুঝিয়ে, যে সমাসে কোনো পদের অর্থকে না বুঝিয়ে অন্য কোনো কিছু বোঝানো হয়। বুঝতে পারলেন? এটাকে আমরা প্রথম ক্লাসে কিন্তু একটা সূত্র দিয়েছিলাম। আপনার সমাসের প্রথম ক্লাসটি, জি একদম শুরুর ক্লাস, দ্বন্দ্ব কর্মধারায় যে ক্লাসে আলোচনা করেছি, সেখানে দেখবেন একটু যে কোনো পদেরই প্রাধান্য নেই। আমরা একটা শব্দ এরকম লিখেছিলাম যে কোনো পদেরই প্রাধান্য নেই। আমরা দ্বন্দ্ব বলেছিলাম উভয় পদের প্রাধান্য, তাই না? কর্মধারায় বলেছিলাম পরপদের প্রাধান্য। হ্যাঁ, আমরা তৎপুরুষকে বলেছি বিভক্তি নির্ভর, অব্যয়ীভাবকে বলেছি অব্যয় দিয়ে শুরু হচ্ছে। তো বহুব্রীহি সম্পর্কে আমরা বলি যে সমাসে কোনো পদেরই প্রাধান্য থাকে না। তো এই জিনিসটাকে একটু ব্যাখ্যা দেই, কারণ বহুব্রীহিটার যদি এই কথাটা না বোঝেন যে কোনো পদেরই প্রাধান্য থাকে না, এটা আবার কেমনে, এই বিষয়টা ক্লিয়ার না হলে কিন্তু বহুব্রীহি আপনার অন্য সমাসের সাথে কনফ্লিক্টটা বা কনফিউশনটা থাকবে। একটু আমি ব্যাখ্যা করে ভাগে যাব। ধরেন আমরা যখন বললাম ডাল ভাত, ডাল ভাত, তো ডাল ভাত বলতে ডাল বোঝায় না ভাত বোঝায়? ডালও বোঝায়, ভাতও বোঝায়। আমরা যদি বলি চাল ডাল, চাল ডাল, তাহলে চাল ডাল বলতে চাল বোঝায় না ডাল বোঝায়? চাল ডাল কিনবো মানে চালও কিনবো, ডালও কিনবো। চাল বাজার থেকে চাল ডাল নিয়ে এসো, তাহলে চাল আনবেন না ডাল আনবেন? চালও লাগবে, ডালও লাগবে। ডাল ভাত, এখানে দুটি পদের প্রাধান্য, একে আমরা বলি দ্বন্দ্ব। এই কথাগুলি যদিও আমি আবার বলছি যে আমি সমাসের প্রথম ক্লাসটাতে একটু ব্যাখ্যা করেছিলাম, তবুও বহুব্রীহি বোঝাতে গেলে এই কথাটাকে আরেকবার একটু রিপিট করছি। আমার মনে হয় যে আপনাদের কাজে লাগবে আরেকবার একটু। জি, যদি আমরা বলি সাদা ভাত, তাহলে বোঝায় কাকে? ভাতকে। সাদা ভাত বলতে আমরা ভাতকে একটা পদ বুঝি, কর্মধারয় সমাস। যদি আমরা বলি লাল ভাত, তাহলে ভাতকে বুঝি। যদি আমরা পান্তা ভাত, তা ভাতকে বুঝি। একটা পদ, পরপদের প্রাধান্য কর্মধারায়। তাহলে দুটো পদ যদি দুটো জিনিসকে বোঝায়, তাহলে দ্বন্দ্ব। দুটো পদ কিন্তু বস্তু হয়ে যাচ্ছে একটা, তাহলে সেটা হচ্ছে কর্মধারায়। মুখে ভাত, মুখ বোঝায় না ভাত বোঝায়? মুখে ভাত বলতে মুখ না ভাত, কোনটাকে বোঝায়? আচ্ছা, আপনি যখন খাবেন তখন ভাতটা মুখে দিবেন না মাথায় দিবেন? না পেটে দিবেন? পেটে দিবেন না ভাই, আপনি মুখে দিবেন, পরে পেটে যাবে। এই যে মুখে দিলেন, তাহলে আজকে কি আপনার মুখে ভাত হবে? তাহলে ভাতটাকে একটু বেশিক্ষণ করে ধরে রাখবেন মুখে, মুখে ভাত হবে না। যতক্ষণই মুখে ভাত দিয়ে রাখেন, মুখে ভাত হবে না। মুখে ভাত বলতে মুখ বা ভাতকে বোঝানো হয় না। কি বোঝানো হয়? বিশেষ একটা দিন, বিশেষ একটা অনুষ্ঠান, সেই দিন মুখে ভাত দিলেও মুখে ভাত, যদি না দেন, যদি রাগ করে ফেলে দেন, যদি কান্নাকাটি করেন, ভাত না নেন, তবু ওই দিনটা আপনার জীবনে মুখে ভাত। আর প্রতিদিন যতই মুখে ভাত দেন তবু মুখে ভাত। মুখে ভাত দ্বারা আমাদের এখানে দুটি পদকে আমরা ব্যবহার করেছে সমাসে, কিন্তু বুঝিয়েছে বিশেষ একটা অনুষ্ঠান বা দিন। এটা হচ্ছে বহুব্রীহি। তাহলে মুখে ভাত বহুব্রীহি সমাস। আচ্ছা, আরেকটু উদাহরণ দিয়ে দেখেন, বর বউ।
তাহলে বর বউ আসছে, মানে বর আসছে না বউ আসছে? বড় আসছে। তাহলে বর বউ যে দুটি পদ, এখানে দুটি ব্যক্তি বা দুটি পদেরই প্রাধান্য দেওয়া হচ্ছে। কিন্তু যখন আমরা বলছি নতুন বউ আসছে, তাহলে পদ কিন্তু দুইটা, কিন্তু নতুন বউ মানে আসলে একটা বউ, তাহলে বোঝাচ্ছে বউকে। যদি বলি আমরা বউ ভাত, তাহলে বউ ভাত মানে বউ না ভাত? তাহলে বউ যদি ভাত খায় তাহলে বউ ভাত, বউ যদি বিরিয়ানি খায় তাহলে বউ বিরিয়ানি, বউ যদি পোলাও খায় তাহলে দিনটার নাম কি? বউ পোলাও। আচ্ছা, আপনি বিরিয়ানি খাওয়াচ্ছেন তো অনুষ্ঠানটার নাম বউ ভাত কেন বলছেন না? বউ বিরিয়ানি কেন বলছেন না? বউ পোলাও কেন বলছেন না? আসলে এখানে বউ ভাত বলতে বউ বা ভাত এই দুটি শব্দের অর্থের প্রাধান্য এখানে নাই। এখানে দুটি শব্দকে আমরা ব্যবহার করেছি দুটি পদকে বিশেষ একটা দিন বা বিশেষ একটা অনুষ্ঠানকে বোঝানোর জন্য। এর সাথে বউয়ের বা ভাতের আসলে ওরকম কোনো সংশ্লিষ্টতা বা প্রাধান্য নাই। তাহলে আমাকে ধরেন যদি বলা হয় যে আমাকে আমার গিন্নি বলছে, ওগো বাজার থেকে হলুদ মরিচ নিয়ে এসো। তাহলে হলুদ মরিচ যখন আমাকে আনতে বলবে তখন আমি হলুদ আনবো না মরিচ আনবো? হলুদ মরিচ আনবো। তাহলে কি হলুদ কালারের মরিচ আনবো? হলুদ মরিচের মানে হলুদ আনবো মরিচ আনবো। যদি আমাকে বলে যে কাঁচা হলুদ এনো, দেখেন আমার কিন্তু শব্দ বা পদ দুটাই আছে, কিন্তু এবার আমি দুটো জিনিস আনবো, আনবো একটা জিনিস হলুদ। আমাকে যদি বলে লাল মরিচ এনো, তাহলে শব্দ দুটোই কিন্তু বস্তু কিন্তু একটা, কর্মধারায়। দুটো পদ যখন দুটো জিনিস, তখন এটি হয়ে যায় দ্বন্দ্ব। দুটো পদ মিল একটা বস্তু, এটি হয়ে যায় কর্মধারায়। এখন আমাকে যখন বলছে যে আজকে চলেন গায়ে হলুদ করি, তা আমি একটু বাজারে গেলাম, 1 কেজি হলুদ নিয়ে আসলাম, এসে গায়ে মাখা শুরু করলাম। আমার কি গায়ে হলুদ হবে আজকে? শিক্ষার্থী, আপনি ভাবলেন যে আজকে গায়ে হলুদটা আজকে সেরে দিবেন। বাজারে গিয়ে 2 কেজি হলুদ কিনলেন, কিনে মাখা শুরু করলেন। 2 কেজি না, 200 কেজি, 2000 কেজি, গোটা পৃথিবীর সব হলুদ যদি মাখা শুরু করেন, গায়ে হলুদ হবে? গায়ে হলুদে গা বা হলুদ কোনো ব্যাপার নাই। আপনি যতই হলুদ মাখেন গায়ে হলুদ হবে না। কিন্তু বিশেষ একটা দিনে গায়ে হলুদ না মাখলেও গায়ে হলুদ। আপনার গায়ে হলুদ, কিন্তু আপনি গায়ে হলুদ দিচ্ছেন না, রাগ করেছেন, কারণ প্রেম করেছেন একজনের সাথে, এক্স এর সাথে, বিয়ে দিচ্ছে ওয়াই এর সাথে, এবার আপনি প্রচন্ড রাগ, মাখবো না তার হলুদ, শহর এখান থেকে ফেলা। তাহলে মানুষ কি বলবে আজ এই মেয়েটার গায়ে হলুদ না? হলুদ না মাখলেও গায়ে হলুদ। যদি রাগ করে নিম পাতা মাখেন তাও মানুষ বলবে গায়ে হলুদ। যদি রাগ করে গোবর মাখা শুরু করেন গায়ে, তো মানুষ বলবে যে মেয়েটার গায়ে হলুদ। আর অন্যদিন পুরো হলুদ দিয়ে গোটা শরীর ঢেকে দেন, তো গায়ে হলুদ বলতে আসলে গা বা হলুদের ওখানে প্রাধান্য না, ওটা একটা বিশেষ একটা দিন। যখন কোনো সমাসের যেই দুটি পদ, সমাসের সবসময় একাধিক পদ ব্যবহার করতে হয়, এই একাধিক পদের যখন এই সবগুলো পদের অর্থের প্রাধান্য থাকে বা দুটি পদের দ্বন্দ্ব, দুটি পদ মিলে একটি পদের ব্যক্তি জিনিসের প্রাধান্য দেওয়া হয় কর্মধারায়। আর যখন যেই দুটি পদকে ব্যবহার করেছি, ওই দুটি পদ ব্যবহার করেছে ওই দুটি জিনিসকে বোঝানোর জন্য না, ওই দুটির মধ্য দিয়ে একটা অন্য কোনো বিষয়কে বোঝানোর জন্য। যে সমাসে দুটি পদের কোনোটিকে না বুঝিয়ে, যে সমাসে দুটি পদের কোনোটিকে না বুঝিয়ে অন্য কিছু বোঝানো হয়, সে সমাসটি হয়ে যায় বহুব্রীহি। জি, এখন আমরা বুঝলাম যে বহুব্রী, তাই না? আমি আবার বলছি যে আমার প্রথম ক্লাসটা, সমাসের প্রথম ক্লাসটা অবশ্যই দেখবেন, জরুরি। তাহলে সেখান থেকে আরো একটু এই ইনফরমেশনগুলো আমি আরেকটু ওখানে বলেছি, দুটো দেখলে আপনাদের জিনিসটা আরো ক্লিয়ার হবে। এখন বহুব্রী তো বললাম যে কোন সমাস, আমরা বুঝলাম বহুব্রী, কিন্তু পরীক্ষায় বলবে নিচের কোনটি হয়তো সংখ্যাবাচক বহুব্রী, কোনটি প্রত্যন্ত বহুব্রী, কোনটি ব্যতিহার বহুব্রী, কোনটি অলুক বহুব্রী, কিংবা বলবে এটি কি জাতীয় বহুব্রী, কি জাতীয় সমাস না, কি জাতীয় সমাস। তাহলে আমরা বললাম দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু, বহুব্রী। কিন্তু কোন বহুব্রী? তাহলে বহুব্রীর অনেকগুলি ভাগ আছে।
তার একটি প্রধান ভাগের নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। সংখ্যাবাচক বহুব্রীহি। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের দ্বিগু ক্লাস যেদিন করিয়েছি একটু দেখবেন তো ভিডিওতে, মনে আছে কিনা আপনাদের? জি, একটু যারা দ্বিগু করিয়েছি আপনাদের বলেছিলাম যে সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু হয়। পূর্বপদে যদি সংখ্যা দিয়ে শুরু হয় তাহলে সাধারণত দ্বিগু হয়। সাধারণত মানে কিছু কিছু জায়গায় দ্বিগু হয় না। আবার বলছি, এই জায়গাটা একটু বুঝতে, একটু শুনতে হবে মনোযোগ দিয়ে, না হলে আপনার কিন্তু সমাসের কিছু কিছু জায়গায় কিন্তু কনফ্লিক্টিং, ভুল করবেন, উল্টাপাল্টা উত্তর দিবেন, এবং বাজারে অনেক বই এলোমেলো করা আছে, আপনি বোঝেন না। দ্বিগুর মতো চেহারা আবার কিছু দ্বিগু না। সংখ্যা দিয়ে শুরু হলে সাধারণত দ্বিগু হয়। চৌরাস্তা, চৌমোহনা, চৌচির, চৌরঙ্গি, ত্রিভুজ, ত্রিশূল, ঠিক আছে, পঞ্চানন, পঞ্চবটি, পঞ্চনদ, পঞ্চশূল, পঞ্চস্বর, পঞ্চগড়, পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে, পঞ্চপাণ্ডব, পঞ্চনারী, পঞ্চপদ্য, ষড়ঋতু, ষড়ভুজ, ষড়প্রহর, ষড়যজ্ঞ, অষ্টধাতু। সংখ্যা আমরা দ্বিগুর ক্লাসটা আমার মনে হয় দিয়েছে, আমি যদি স্মরণ ভুল না করি। তো সাধারণত সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু সমাস হয়। কিন্তু কিছু শব্দ আছে সংখ্যা দিয়ে শুরু হয়েছে কিন্তু দ্বিগু নয়, সেই শব্দগুলি মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। যেমন আমি উদাহরণ দিয়ে আর একটু ব্যাখ্যা দিব। যেমন কি, যেমন ধরেন ত্রিনয়ন, তারপর তে পায়া, তারপরে তে পায়া, তারপর ধরেন চৌ পায়া, তারপরে চৌ চালা, পঞ্চানন, পঞ্চপদী, ষড়ানন, ষড়ভুজা, সপ্তপদী, দশানন, দশগুজি, দশভুজা, সেতার। এই শব্দগুলির নাম সংখ্যাবাচক বহুব্রীহি। মানে এই শব্দগুলি যদিও দেখেন শুরু হয়েছে ত্রি, তে, চৌ, পঞ্চ, পঞ্চ, ষড়, সপ্ত, দশ, সাধারণত সংখ্যা দিয়ে কিন্তু দ্বিগু সমাস শুরু হয়। এখন দেখেন, এখন প্রশ্ন যদি কেউ করে, স্যার সংখ্যা দিয়ে শুরু হয় দ্বিগু সমাস, আবার সংখ্যা দিয়ে শুরু হয় বহুব্রীহি, তাহলে তো বিষয়টা জটিল হয়ে গেল। যখন আমাকে বলছে চৌরাস্তা, তাহলে দ্বিগু, চৌমোহনা দ্বিগু, চৌমোহনী দ্বিগু, চৌরঙ্গি দ্বিগু, আবার চৌপায়া তখন আবার সংখ্যাবাচক বহুব্রীহি। এই ক্ষেত্রে ওই যে মূল সূত্র, একটা জিনিস 12 সমাসের মূল যে সূত্র, বেসিক যে সূত্র, এই জায়গাটা যতক্ষণ আপনি ক্লিয়ার হবেন ততক্ষণ সমাস আপনাকে বারবার বিভ্রান্ত করবে। মূল বেসিক ওই যে ওই বহুব্রীহির মানে যে এতক্ষণ যে পেশালটা পারলাম, যে উভয় পদের প্রাধান্য নাকি পরপদের প্রাধান্য নাকি কোনো পদের প্রাধান্য নাই। শিক্ষার্থী বন্ধু দেখেন, এই আমি যে কথাগুলো বলছি এটা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন, কিন্তু ভালো করে পাবেন না। জি, চৌরাস্তা একটা রাস্তা, চৌরাস্তা একটা কি রাস্তা, কিন্তু চৌচালা কোনো চাল না, বা চৌপায়া কোনো পা না। চৌচালা পরপত্র হলো চাল, চৌপায়া পরপত্র হলো পা, চৌরাস্তা পরপত্র হলো রাস্তা। চৌরাস্তা একটা রাস্তা, চৌরাস্তা একটা কি রাস্তা, রাস্তার অর্থকে বোঝানো হয়েছে, কিন্তু চৌচালা দ্বারা চালের অর্থকে বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? একটা বাড়িকে, একটা ঘরকে। আবার এখানে ঘরের কথা নাই, আছে চালের কথা, বোঝানো হলো ঘর বা বাড়ি। চৌপায়া আছে পা বা পায়া, কিন্তু বোঝানো হলো একটা বসার জায়গা। পায়ের অর্থ না, কিন্তু চৌরাস্তা মানে একটা রাস্তা। তো যখন সংখ্যা দিয়ে শুরু হয়ে পরপদের অর্থকে বোঝাবে দ্বিগু, সংখ্যা দিয়ে শুরু হবে পরপদের অর্থকে, পঞ্চ নদী, নদীকে বুঝিয়ে, নদীর অর্থকে বুঝিয়েছে। পঞ্চবটি, বটের অর্থকে বুঝিয়েছে।
পঞ্চ ইন্দ্রিয়, ইন্দ্রিয়কে বোঝানো হয়েছে। পঞ্চ সুর, সুরকে বোঝানো হয়েছে। পঞ্চ স্বর, স্বরকে বোঝানো হয়েছে। কিন্তু পঞ্চ পদী, তখন পদকে বোঝানো হয়নি। 5টি পা আছে এমন কোন একটা বস্তুকে। এই জায়গাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কনফিউশন হওয়ার হারটা কমে যাবে। আমরা কেন কনফিউজড হই না? এই যে বেসিক বিষয়টা আমাদের জানা আছে, আপনি বোঝেন না, বুঝতে পারছেন? এই যে 10 আনন, আনন মানে কি? মাথা। 10 আনন মানে 10টা মাথা না, আনন মানে মাথা, তাহলে 10 আনন মানে 10টা মাথা, এমন হওয়ার কথা। অষ্ট ধাতু মানে 8টা ধাতু। অষ্ট ধাতু দ্বারা বোঝানো হয়েছে কি? 8 প্রকারের ধাতুর নাম অষ্ট ধাতু। তাহলে দীর্ঘ সময় ধাতুকে বুঝিয়েছে। অষ্টভুজ 8টি বাহুকে বুঝিয়েছে, 8টি। কিন্তু দশভুজা এবার আর 10টি বাহুকে বোঝানো হয়নি। কাকে বোঝানো হয়েছে? দুর্গাকে। আছে ভুজ কিন্তু বোঝানো হলো দুর্গাকে। আছে আনন পরপদে কিন্তু বোঝানো হলো কাকে? কাকে? 10 মাথাকার রাবণকে। তাহলে পরপদ যা আছে তাকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে, এই জন্য তো বহুব্রীহি। আর যখন সংখ্যা দিয়ে শুরু হয়ে পরপদের অর্থ, ওই যে দ্বিগু সমাসে পরপদের প্রধান, দ্বিগু সমাসে কি? পরপদ প্রধান। কর্মধারায় দ্বিগু তৎপুরুষ, পরপদ প্রধান। বহুব্রীহি উভয় পদ প্রধান, দ্বন্দ্ব উভয় পদ প্রধান। আর বহুব্রীহি কোনো পদেরই প্রাধান্য নেই, অন্য কিছু বোঝায়। এই যে সূত্র, এই সূত্র যদি আপনি ভালো মতো ধরতে পারেন তাহলে সমাস ভুল হওয়ার কিন্তু সুযোগটা থাকবে না। কিন্তু আপনার অনেক সময় এই বিষয়টা গভীরে যেতে পারেন না। তাহলে এই যে ত্রিনয়ন দ্বারা 3টা নয়নকে বোঝানো হয়নি, বোঝানো হয়েছে শিবকে। জি, নয়নকে না, শিবকে। আবার ত্রিনয়না বা ত্রিনয়নী, তাহলে দুর্গাকে, নয়নকে না। তে পায়া, পাকে বোঝানো হয়নি 3 পা বিশিষ্ট কোন একটা বসার জায়গাকে। পঞ্চানন, আনন মানে মাথা, তাহলে 5টি মাথাকে বোঝায়নি, 5 মাথাওয়ালা কোনো একটা প্রাণী বা কোনো দেব দেবতাকে। তাহলে সংখ্যা দিয়ে শুরু হয়ে যদি পরপদের প্রাধান্য হয়, পরপদের প্রাধান্য, পরপদের বস্তুটাকে বোঝায়। পঞ্চ নদী দ্বারা নদীকে বোঝায়, পঞ্চবটি দ্বারা বটকে বোঝায়, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়কে বোঝায়, অষ্ট ধাতু দ্বারা ধাতুকে বোঝায়, 7 সমুদ্র দ্বারা সমুদ্রকে বোঝায়, পঞ্চভূত দ্বারা ভূতকে বোঝায়। 5টি ভূত, আব, আতস, খাক, বাত, জি, বাতাস, আগুন, পানি, যেরকম 5টি ভূত বলি আমরা, পঞ্চভূত। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা 5টি ইন্দ্রিয়কে বোঝানো হয়, পঞ্চ প্রহর দ্বারা 5টি প্রহরকে বোঝানো হয়, পঞ্চভূজ দ্বারা 5টি ভূজকে বোঝানো হয়। কিন্তু পঞ্চপদী তখন আর 5টি পদকে বোঝানো হয় না, 5টি পদ বা পা আছে। এই জায়গাটা তার মানে আরেকটা জিনিস এখানে আমরা অনেক সময় একটু টেকনিক্যালি বলি, কৌশল করে বলি, যে সাধারণত সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু সমাস হয়, অল্প কিছু শব্দ হয় না। কোনগুলো হয় না? এগুলো একটু মনে করে রাখবেন যে এগুলো সংখ্যা দিয়ে শুরু দ্বিগু হয়নি। তো দ্বিগু হয়নি তাহলে কি হয়েছে? তারা সংখ্যাবাচক বহুব্রীহি। সাধারণত সংখ্যা দিয়ে শুরু হলে সাধারণত দ্বিগু হওয়ার কথা, দ্বিগু হয়, কিন্তু কিছু শব্দ সংখ্যা দিয়ে শুরু দ্বিগু হয় না। তো দ্বিগু না হলে কি হয়? তারা সংখ্যাবাচক বহুব্রীহি। এইগুলো মানে পড়ে মনে রাখতে বলি, যে মনে রাখবেন। তো মনে রাখবেন তো ঠিকই আছে, কিন্তু যদি জেনে রাখেন যে কেন হয় না, কেউ যদি প্রশ্ন করে কেন সংখ্যা দিয়ে শুরু হলে দ্বিগু সমাস হওয়ার কথা কেন হয় না, তাহলে বলবেন যে পরপদের অর্থকে বোঝায় না, অন্য কিছু বোঝায় বলে দ্বিগু হয় না। ব্যাস বাক্য কি? জি, ত্রিনয়ন যার, 3 পা যার, 4 পা যার, 4 চাল যার, পঞ্চ আনন যার, পঞ্চপদ যার, ষড় আনন যার, যার, শুধু যা আছে ওর পরে যার। দ্বিগু হলে সমাহার, পঞ্চবটি পঞ্চবটির সমাহার, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চ ইন্দ্রিয়ের সমাহার, অষ্টধাতু অষ্টধাতুর সমাহার। জি, আর এখানে কি যার? ষড়ভুজা, ষড়ভুজ যার, সপ্তপদ যার, 10 আনন যার, 10 গজ যার বা 10 গজ পরিমাণ যার, কোনো বই আছে জি, 10 ভূত যার, সে তার যার, সে তার যার, বা কোনো বই সে কে বলা আছে কি 3 তার যার, সে মানে 3।
যদি বুঝেন যে সংখ্যাবাচক বহুব্রী সমাস এগুলি, কেন পরপদের অর্থের প্রাধান্য পায়নি, এজন্য বহুব্রী সংখ্যা দিয়ে শুরু হয়েছে, পরপদের অর্থকে প্রধানভাবে বোঝায়নি, তাহলে সংখ্যাবাচক বহুব্রী। আর ব্যাস বাক্য কি হবে? যা আছে তারপরে শুধু যার। আচ্ছা, একটি বহুব্রীর নাম হচ্ছে প্রত্যয়ান্ত বহুব্রী। কি বহুব্রী? প্রত্যয়ান্ত বহুব্রী। বহুব্রী সমাসের পরপদে যদি আ, এ, ও প্রত্যয় যুক্ত হয়, বহুব্রীহি সমাসের পরপদে, বহুব্রীহি সমাসের পরপদে যদি আ, এ, ও মানে আকার, একার, ওকার প্রত্যয় যুক্ত হয়, মূল শব্দের সাথে প্রত্যয় তিনটা ছিল না, কিন্তু সমাস হতে গিয়ে এই প্রত্যয় তিনটা যুক্ত হয়েছে। বহুব্রী সমাসের কোথায়? পরপদে। পরপদে যদি আ, এ, ও প্রত্যয় যুক্ত হয় তার নাম প্রত্যয়ান্ত বহুব্রী। যেমন ধরেন ঘর, মুখ। আসলে মুখ বলে কোনো শব্দ নেই, শব্দটি মুখ, কিন্তু মুখ হয়ে গেল মুখ, ঘর, মুখ। বুঝতে পারলেন? তারপর ধরেন এক, গুয়ে। তারপর এক নলা, দো নলা, এক টানা, ঠিক আছে, দো মনা, দো তলা, এক ঘরে। তাহলে ঘরে না, শব্দ ছিল ঘর। তল থেকে তলা, মন থেকে মনা, টান থেকে টানা, নল থেকে নলা, চাল থেকে কি চালা, এক চালা। তাহলে প্রত্যেকটা শব্দের শেষে দেখেন হয় আকার অথবা একার অথবা ওকার যুক্ত হয়েছে। বহুব্রীহি সমাসের পরপদে যদি আ, এ, ও প্রত্যয় যুক্ত হয়, তাহলে ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার, তো ঘর মুখ, ঘরের দিকে মুখ যার, ঘর মুখ। এক ঘর যার, এক ঘরে। এক নল যার, এক নলা। দুই নল যার, দো নলা। দুই তার যার, দুই তার না, দো তারা। দেখেন আগেরটা আমরা একটা দিয়েছিলাম সে তার, সে তারা না, কিন্তু কি সে তার। তিন তার যার, সে তার সংখ্যাবাচক বহুব্রী, কিন্তু দো তার না, দো তারা। তাহলে তারের সাথে যুক্ত হয়েছে কার? দো তারা। এক তার না, এক কি তারা। তাহলে তার না, শব্দটা তার, শব্দ ছিল তার, দুই তার যার, দো তরা। এক তার যার, এক তারা। দুই নল যার, দো নলা। এক নল যার, এক নলা। তাহলে বহুব্রী সমাসের পরপদের সাথে যদি আকার, একার, ওকার প্রত্যয় যুক্ত হয় সমাস হতে গিয়ে, সেই বহুব্রীকে আমরা নাম দিয়েছি প্রত্যয়ান্ত বহুব্রী। উন পাজুরে, উন পাজুরে। আসলে শব্দটি পাজর। উন পাজর যার, উন পাজর যার। জি, পাজর মানে মাজা, পাজর মানে কি কোমর বা মাজা, উন মানে দুর্বল। যার মাজা দুর্বল, উন দুর্বল, পাঁজর যার, উন পাজুরে। পাঁজর হয়ে গেল পাঁজুরে, ঘর হয়ে গেল ঘরে, নল হয়ে গেল নলা, মন হয়ে গেল মনা। এই যে যখন বহুব্রী সমাসের পরপদের সাথে আকার, একার, ওকার প্রত্যয় যুক্ত হয়ে পড়ছে, তখন সেই বহুব্রীর নাম প্রত্যয়ান্ত বহুব্রী। একটি বহুব্রীর নাম ন-ইয় বহুব্রী। কি বহুব্রী? ন-ইয়। নেতিবাচক শব্দের আদিতে যদি বে, না, নি থাকে, নেতিবাচক। নেতিবাচক মানে কি? না বোধক। নেতিবাচক শব্দের শুরুতে যদি কি থাকে? বে, না বা নি থাকে, তাহলে সাধারণত মানে এক দুইটা ক্ষেত্রে একটু এক্সেপশনাল আছে, কিন্তু সাধারণত জেনারেলি নয় বহুব্রী হয়।
শুরুতে বে, অনেক শব্দ আমরা উদাহরণ দিতে পারি, অনেক, জি, বেঈমান, বে পর্দা, বে হায়া, বে শরম, বে বুজ, বে ওয়ারিশ, বে পর্দা, বে হায়া, বে শরম, বে বুজ, বে ওয়ারিশ, বেঈমান, বেহেড, জি, বেহুদা, জি, বেহায়া, অনেক শব্দ। তাহলে এখন ব্যাস বা নয় বহুব্রী শুরু হয়েছে কি দিব্যিতে, নেতিবাচক, এগুলো নেতিবাচক শব্দ না, জি না, সরি, চন্দ্রবিন্দু নাই, বেহায়া। তো নেতিবাচক শব্দ কেন? ওই যে বেঈমান মানে ভালো শব্দ না, নেতিবাচক, জি নেতিবাচক। বেপর্দা, বেহা, বেঈমান মানে ইমান নাই, না আছে, নাই, নেতিবাচক। ব্যাস বাক্য কি? বে ইজিক্যাল টু নাইজার, জি, বে ইজিক্যাল টু কি? নাইজার। তাহলে বেঈমান, ইমান নাইজার। বেপর্দা কি? বে ইজিক্যাল টু নাইজার, জি, পর্দা নাইজার। বেহায়া, হায়া নাইজার। বেশরম, শরম নাইজার। বেবুজ, বুজ নাইজার। বেওয়ারিশ, ওয়ারিশ নাইজার। বেহেড, হেড নাইজার। বেতার, তার নাইজার। বেকার, কার নাইজার। নয় বহুব্রী। না দিয়ে হয়তো দিবে না হক, হক নাইজার। নিরুপায়, উপায় নাইজার। নিরাকার, আকার নাইজার। নিখোঁজ, কি হবে? নিখোঁজ, খোঁজ নাইজার, জি, নি ইজিক্যাল টু নাইজার, না ইজিক্যাল টু নাইজার। তাহলে নিখোঁজ, খোঁজ নাইজার। নিরাকার, আকার নাইজার। নিরুপায়, উপায় নাইজার। নির্ঝঞ্ঝাট, ঝঞ্ঝাট নাইজার। নির্বিবাদ, বিবাদ নাইজার। নির্মল, মল নাইজার বা জাতি। যদি কোনো শব্দ নেতিবাচক শব্দ শুরু হয় বে না নি দিয়ে, তাহলে সাধারণত নয় বহুব্রী, নয় বহুব্রী হয়। আর দুই একটি এক্সেপশনাল শব্দ আছে, একটু লিখে নিবেন। একটি হলো অপয়া, একটি হলো অকেজো। অপয়া, অকেজো, অপয়া। তাহলে অ দিয়ে শুরু হয়েছে। সাধারণত অ দিয়ে শুরু হলে নয় তৎপুরুষ হয়। তৎপুরুষের যে ক্লাসটা নিয়েছে দেখবেন, সাধারণত অ দিয়ে অসময়, অদেখা, অজানা, অচেনা, অবিশ্বাস, অনেক, অলৌকিক, অসুর, অঘাট, অকাল, অ দিয়ে শুরু হলে নেতিবাচক শব্দ সাধারণত নয় তৎপুরুষ হয়। কিন্তু অপয়া, অকেজো এবং অবুজ, এই তিনটে শব্দ নয় বহুব্রী। অপয়া, পয়া নাইজার। অপয়া কি? পয়া নাইজার। অকেজো, কাজ নাইজার। আর অবুজ, বুজ নাইজার। এই তিনটা নয় বহুব্রী। সাধারণত বে না নি দিয়ে থাকলে নয় বহুব্রী, আর নেতিবাচক শব্দ অ দিয়ে থাকলে সাধারণত নয় তৎপুরুষ। তিনটি শব্দ অপয়া, অকেজো, অবুজ, নয় বহুব্রী। কেন? তার উত্তর ওই যে আগে যা বলেছি তাই। অপয়া মানে পয়াকে বোঝায় না, পয়া না, যাকে দেখলে পয়া হয় না, মঙ্গল হয় না এমন ব্যক্তিকে। পয়াকে মিন করে না, যাকে দেখলে পয়া হয় না এমন একজন ব্যক্তিকে। অকেজো মানে কাজকে বোঝায় না, যার কোনো কাজ নাই এরকম একটা ব্যক্তিকে। অবুজ মানে বুঝকে না, যার বুঝ নাই। মানে ওই যে কেন এরকম হচ্ছে, একটাই কারণ, যে পরপদকে না বুঝিয়ে কি অন্য কিছু, পরপদকে না বুঝিয়ে পয়াকে বা কেজোকে বা বুঝকে না বুঝিয়ে, যার বুঝ নাই, যাকে দিয়ে কাজ হয় না, যাকে দেখলে পয়া হয় না এমন কোন একজন ব্যক্তিকে মিন করছে। যে এই জন্য এটা নয় হবে। কিন্তু অসময় তো সময়কে বুঝিয়েছে, নয় সময়। অদেখা, নয় দেখা। অচেনা, নয় চেনা। তো চেনা, জানা, দেখা ওই শব্দটাকেই প্রাধান্য দিয়েছে, এই জন্য নয় তৎপুরুষ। আর অ দিয়ে শুরু হয়ে পরপদকে না বুঝে অন্য কিছু বুঝেছে, নয় বহুব্রী। আর সাধারণত নয় বহুব্রী হবে বে না বা নি দিয়ে। জি, থ্যাংক ইউ। তবে একটু অতিরিক্ত সতর্কতা, বাড়তি সতর্কতা একটা বলে রাখা। আবার যদি অনেক কিছু জটিল করতে কোশ্চেন পরীক্ষা, বেঈমান কোন বইয়ে দেওয়া আছে অব্যয়ীভাব সমাস। কেন লেখা আছে ইমানের অভাব, অব্যয়ীভাব হতে পারে। স্যার আপনি তো আমাদের কনফিউজ করে দিচ্ছেন। না ভাই, কিছু কিছু শব্দ বিশেষ করে নয় তৎপুরুষ এবং নয় বহুব্রী যদি অভাব দিয়ে ব্যাস বাক্য করে কোনো ব্যাকরণবিদ, কোনো পরীক্ষক অভাব দিয়ে, স্যার আমরা কি উত্তর দিব? যদি ব্যাস বাক্য অভাব দিয়ে করে দেয়, অনেক সময় অভাব দিয়ে বলবে ইমানের অভাব, বেঈমান কোন সমাস, তখন আপনি নয় বহুব্রী বলতে পারবেন না। অভাব অর্থ অব্যয়ীভাব। বেহায়া, হায়ার অভাব কোন সমাস? তো অব্যয়ীভাব।
যদি বলে বেহায়া কোন সমাস, তাহলে দিবেন নয় ও বহুব্রী, হায়া নাইজার। কিন্তু অপশনে যদি বহুব্রী না থাকে, নয় তাহলে অব্যয় ভাব, বিকল্পে। এখন প্রশ্ন হলো বিকল্প, অনেক সময় এটা বোঝে না বিকল্প মানে কি। আসলে বে দিয়ে থাকলে নয় ও বহুব্রী, কিন্তু যদি পরীক্ষক কখনো এটাকে অভাব দিয়ে ব্যাজবাক্য করে, বেকার কারের অভাব, বেহুশ হুশের অভাব, বেপর্দা পর্দার অভাব, বেশরম শরমের অভাব, তাহলে অভাব দিলে অব্যয়ভাব হতে পারে ব্যাসবাক্যে। কিন্তু এমনি যদি ব্যাসবাক্য না দেয়, শুধু শব্দটি দেয় বেঈমান, বেপর্দা, বেহায়া, বেহুশ, তাহলে আপনি নয় বহুব্রী ধরে উত্তর দিবেন। জি, কিন্তু যদি নয় বহুব্রী না থাকে, তাহলে বিকল্প অভাব ধরে অব্যয়ভাব দিবেন। আর যদি ব্যাসবাক্য করে দেওয়া থাকে, তাহলে তারপর ধরা ধরে নেয়, ব্যাসবাক্য যা আছে সে অনুযায়ী উত্তর দিতে হবে। জি, লেখেন ব্যতিহার বহুব্রী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বহুব্রী, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিভিন্ন সালের কোশ্চেনে খুঁজে পাবেন ব্যতিহার বহুব্রী, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু খুব সহজ বহুব্রীর নাম হচ্ছে ব্যতিহার বহুব্রী। লেখেন ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীর সমাস হয়। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে, ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে ব্যতিহার বহুব্রীহি সমাস হয়। জি, তার মানে এমন একটি সমাসবদ্ধ শব্দ যেটার দ্বারা ক্রিয়ার পারস্পরিকতা বুঝিয়েছে। তো এই জায়গাটা পরিষ্কার হলে ব্যতিহার বহুব্রীহি। এমনিতেও আপনারা পরীক্ষায় পারেন বা আসে, তারপর আমি যে ক্রিয়ার পারস্পরিকতা বলতে আসলে কি বুঝিয়েছে এই কথাটা বললে শেষ ইনশাআল্লাহ। ধরেন আমি একজনের দিকে তাকিয়ে আছি, তো এখানে একটা কাজ হয়েছে না হয়নি? যে তাকিয়ে আছে এটা একটা ক্রিয়া, কাজ। কিন্তু তিনি তাকিয়ে আছেন আকাশের দিকে, ওটা একটা কাজ, কিন্তু এটা ক্রিয়ার পারস্পরিকতা হয়নি। আমি ওনার দিকে তাকিয়ে আছি, উনি তাকিয়ে আছেন আকাশের দিকে, ক্রিয়া হয়েছে কিন্তু পারস্পরিকতা হয়নি। আমিও তাকিয়েছি, তিনিও তাকিয়েছেন, এবার ক্রিয়ার পারস্পরিকতা হয়েছে। তাহলে ঘটনাটির নাম কি? তাকা তাকি। তো ব্যাকরণ তাকা তাকি না বলে নাম দিয়েছে চোখাচোখি। জি, আমাকে একজন গালি দিয়েই যাচ্ছে আর আমি মনের সুখে গালি খেয়েই যাচ্ছি, পারস্পরিকতা হয়েছে? না ভাই, ক্রিয়া হয়েছে। গালি দিচ্ছে, আমি খাচ্ছি, ক্রিয়া। কিন্তু গালি দিচ্ছে বিনিময়ে আমিও দুটো মেরে দিলাম, যে মামুর বুঠা কাকে লেড়তে কাকে লেড়েছিস, লোখালকে লেড়েছিস, জুয়েল কিবরিয়াকে। এবার ঘটনাটির নাম কি? গালাগালি। আপনাকে একজন ধাক্কা দিল, আপনি চিৎপটাং হয়ে পড়ে গেলেন বা সরে গেলেন, এখানে একটা ক্রিয়া হয়েছে কিন্তু পারস্পরিকতা হয়নি। আপনাকে ধাক্কা দিল, আপনি উল্টা ধাক্কা দিবেন, এবার পারস্পরিকতা ঘটেছে ক্রিয়ার, এর নাম ধাক্কা ধাক্কি। একজনকে 5 জন মিলে মারছে, এই ঘটনার নাম কি যে মারামারি হচ্ছে? না, একজনকে মারছে বা মার দিচ্ছে বা মার খাচ্ছে, এটা একটা ক্রিয়া। কিন্তু যখন ও মারছে তখন এই ঘটনার নাম মারামারি, ক্রিয়ার পারস্পরিকতা। তাহলে এরকম শব্দ দেখবেন চুলাচুলি, লাঠালাঠি, ধাক্কা ধাক্কি, কানাকানি, গলাগলি, কোলাকুলি, পিড়াপিড়ি, জি, সিমটা সিমটি, কামড়া কামড়ি, হাতাহাতি, অনেক শব্দ ক্রিয়ার পারস্পরিকতা। আমাকে একজন এসে জড়িয়ে ধরেছে, নায়িকা এসে, আর আমি টাইটানিকের হিরোর মতো এইভাবে আছি, তাহলে এটি একটি ক্রিয়া হয়েছে, এর নাম জড়িয়ে ধরা। আমাকে জড়িয়ে ধরেছে, আমি এইভাবে আছি, এর নাম জড়িয়ে ধরা। এবার আমিও যদি অ্যাকশনে যাই, তাহলে এবার পারস্পরিক ক্রিয়া, এর নাম জড়াজড়ি। এটা ব্যতিহার। জড়িয়ে ধরা, জড়াজড়ি, কানাকানি, লাঠালাঠি, কিলাকিলি, গুতাগুতি, লাত্থালাত্তি, সিমটা সিমটি, কামড়া কামড়ি, খামসা খামসি। আর আরো একটা সিম্পলেস্ট মেথড আছে যে স্যার আমি এসব ক্রিয়ার পারস্পরিকতা, এই জড়াজড়ির মধ্যে যে উভয় পক্ষ থেকে অ্যাকশনে যাইতে হবে, আমি তো বুঝি না, আমি সহজ সরল ছোট মানুষ, বোকাশোকা মানুষ। কোলাকুলি, গলাগুলি, জড়াজড়ি, কামড়া কামড়ি, এর মধ্যে পারস্পরিক ঘটনা আছে, এটা আমার মাথায় খেলছে না, তাহলে দরকার নেই, খেলানোর দরকার নাই। আপনি একটা সিম্পলেস্ট ওয়েতে চলে যাবেন যে ব্যতিহার বহুব্রীহি হতে হলে শর্ত কি? পূর্ব পদের শেষে আকার, পরপদের শেষে ইকার।
তাকিয়ে দেখে বুঝতে পারবেন। আপনার মিনিং, ক্রিয়ার পারস্পরিক বুঝতে পারলে ভালো, ব্যাকরণিক মেথডে পারস্পরিকতাটা বুঝতে পারলে ভালো। আর যদি অত ব্যাকরণিক মেথডে আমি সব বুঝি না, তাহলে সিম্পলেস্ট মেথডটা হলো পূর্বপদের শেষে আকার, পরপদের শেষে ইকার। ব্যতিহার করে লাঠা, লাঠি কানা, কানি সুলা, সুলি ধাক্কা, ধাক্কি মারা, মারি কামড়া, কামড়ি খামসা, খামসি গলা, গলি লাথা, লাথি। সাইজ তাকাবেন, ব্যতিহার বহুব্রী কোনটি, সাইজ আপনাকে বলে দিবে যে আমি ব্যতিহার বহুব্রী। জি লেখেন এবারে অন্তঃপদলোপী বহুব্রীহি। অন্তঃপদলোপী বহুব্রীহি। তবে বই পুস্তকে প্রচলিত বই অনেক প্রশ্নে অন্তঃপদলোপী কোনো অপশন আপনি পাবেন না। বই পুস্তকে দেওয়া আছে মধ্যপদলোপী বহুব্রী। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে এই বহুব্রীটা অন্তঃপদলোপী বহুব্রী, অন্তঃপদলোপী। কিন্তু আবার বললাম, যদি এটি বলে কোনটি মধ্যপদলোপী, তাও ধরে নিবেন যে এটি অন্তঃপদ মানে পদলোপী। মোট কথা কি, পদলোপী বহুব্রী। তাহলে যাহা অন্তঃপদলোপী বহুব্রী, এটাই প্রচলিত বইয়ে বা ব্যাকরণ অনেক সময় বা প্রশ্নেও মধ্যপদলোপী বহুব্রী বলেই পরিচয় দিবে, আপনি উত্তরটা নিতে পারবেন। জি ওই যে আমরা একটা শব্দ বলেছি, আমি একটু লিখছি দেখেন। আমরা বলেছিলাম গায়ে হলুদ, এটি আমাদের সমাস শব্দ, কিন্তু এর ব্যাস বাক্য কি? এর ব্যাস বাক্য হলো গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। আপনারা কি এতদূর বোর্ড দেখতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন এটা হলো ব্যাস বাক্য, এটা হচ্ছে সমাস শব্দ। বলেন তো আগে সমাস শব্দ না আগে ব্যাস বাক্য? আগে ব্যাস বাক্য। এর এই ব্যাস বাক্যকে সংক্ষেপণ করে হয়েছে সমাস। আগে ব্যাস বাক্য ছিল, এই ব্যাস বাক্যকে আমরা কি করেছি? সংক্ষেপণ করেছি বা দিয়ে আমাদের হয়েছে। তাহলে এই যে ছিল গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এত বড় জিনিসকে আমরা বললাম গায়ে হলুদ। তাহলে দেখেন এই যে গায়ে এখানে ছিল আছে, হলুদ ছিল আছে, আর এই যে দেওয়া হয় যে অনুষ্ঠানে, এতগুলি পদ এখানে লোপ পেয়েছে। মানে যা ছিল তার প্রথম থেকে এর দুটো শব্দ আছে, আর পিছনের সবগুলি পদ লোপ পেয়েছে। লোপটা পেয়েছে পিছন থেকে বা শেষ থেকে, এই জন্য এটার নাম অন্তঃপদলোপী বহুব্রী, অন্তঃপদলোপী। কিন্তু কোন একটা অজানা কারণে এটার নাম পড়ে গেছে মধ্যপদলোপী বহুব্রী। দিবেন যে নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রী। পদ লোপ পেয়েছে, পদ অনেকগুলি পদ লোপ পেয়েছে। জি বউ ভাত, বউ ভাত। তাহলে এটা আসলে ছিল বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে। বউ ভাত পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে। তাহলে দেখেন যে বউ আছে, ভাতও আছে, আর পরিবেশন করা হয় যে অনুষ্ঠানে, এতগুলি পদ আমরা নাই করে দিয়েছি। ওই যে সমাস শব্দের অর্থ যে সংক্ষেপণ, এই বড় জিনিসটাকে সংক্ষেপ করেছি। সংক্ষেপ করতে গিয়ে কি করেছে? অনেকগুলি পদ লোপ করেছি। ফলে এই বহুব্রীটার নাম অন্তঃপদলোপী বহুব্রী। ঠিক আছে জি। তাহলে এরকম শব্দ আমাদের আছে। ওই যে বললাম যে মুখে ভাত, মুখে ভাত বলেছি, শুরু করেছিলাম প্রথম মুখে ভাত। তাহলে মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। তাহলে ওই যে মুখে ভাতটা থাকলো, আর দেওয়া হয় যে অনুষ্ঠান, অনেকগুলি পদ লোপ পেল। বহুব্রীত সমাসে যদি অনেক পদ লোপ পেয়ে সমাস গঠিত হয়, তার নাম মধ্যপদলোপী বা অন্তঃপদলোপী বহুব্রী। একটির নাম অলুক বহুব্রী। লেখেন কি বহুব্রী? অলুক। অলুক জি। বহুব্রী সমাসের পূর্ব পদে যদি বিভক্তির লোপ না পায়, বহুব্রী সমাসের পূর্ব পদে যদি বিভক্তির লোপ না পায়, তাকে অলুক বহুব্রী। যে বহুব্রীর পূর্ব পদে বিভক্তির লোপ পায় না, যে বহুব্রী সমাসের পূর্ব পদে বিভক্তির লোপ পায় না, তাকে অলুক বহুব্রীহি বলে। যেমন দেখেন কি, যেমন হচ্ছে কানে কলম, যেমন ধরেন মাথায়
হাতা, যেমন ধরেন হাতে ছড়ি। আচ্ছা, এখানেও কিন্তু কনফিউশনের সুযোগ আছে। বহুব্রীহি সমাসটা কিন্তু জটিল সমাস, এবং সমাসের যে ভুল ভ্রান্তিগুলো হয়, কনফিউশনগুলো হয়, যে ভাগের মধ্যে গিয়ে আরো বাড়ে। দেখেন, একটি শব্দ হলো হাতে ছড়ি, হাতে খড়ি। লক্ষ্য করবেন শিক্ষার্থী বন্ধুরা, হাতে খড়ি, এটাকে বলা হলো হাতে খড়ি। কি? হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে। হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটাকে বলা হলো মধ্য পদলোপী বা অন্ত পদলোপী বহুব্রীহি। কেন? যে হাতে আছে, খড়িও আছে, আর দেওয়া হয় যে অনুষ্ঠানে লোপ পেয়েছে। হাতে ছড়ি, এখন আপনি যদি এটাকে বলেন যে এটাও আমরা বলবো যে হাতে ছড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, সমস্যা কি? হাতে খড়ি যদি হাতে খড়ি দেওয়া হয় অনুষ্ঠানে, তাহলে হাতে ছড়ি দেওয়া হয় অনুষ্ঠানে। কানে কলম দেওয়া হয় অনুষ্ঠানে। মাথায় ছাতা দেওয়া হয় অনুষ্ঠানে। মাথায় ছাতা দেওয়ার অনুষ্ঠান নাই, কানে কলম দেওয়ার অনুষ্ঠান নাই, হাতে ছড়ি দেওয়ার অনুষ্ঠান নাই, কিন্তু হাতে খড়ি দেওয়ার অনুষ্ঠান আছে। আপনি বলবেন স্যার আমি তো জানি না, আমরা তো দেইনি। আপনি দেন না, কিন্তু সমাজে হাতে খড়ি, ছোট বাচ্চা যখন প্রথমে স্কুলে যায়, আগের যুগে ছিল, এখনো হিন্দু সমাজে একটু একটু প্রচলিত আছে। সরস্বতী পূজার দিন তারা ছোট বাচ্চার হাতে কি করে? পেন্সিল তুলে দেয়, এটার নাম হাতে খড়ি, অনুষ্ঠান করে। এখন স্যার আমরা এত কিছু বুঝি না, তো এত কিছু না বুঝলে একটু বিভ্রান্ত হতে পারে। আমরা বোঝাচ্ছি, চেষ্টা করেন বোঝার। হাতে খড়ি একটা অনুষ্ঠান, হাতে খড়ি দেয়া হয় যে অনুষ্ঠানে, তাহলে হাতেও আছে, খড়িও আছে, অনেকগুলি পদলোপ পেয়েছে, অন্ত পদলোপী, মধ্য পদলোপী। হাতে ছড়ি, এটা হলো হাতে ছড়ি যার, এটা অলোক। বিভক্তি আছে, এখানেও বিভক্তি আছে, কিন্তু অনেক পদ লোপ পেয়েছে বলে অন্ত পদলোপী। আর শুধু যার হলো বহুব্রীহির একটা এমনি সিম্বল। যে কোনো বহুব্রীহির ব্যাস বাক্যে কি যার দিতে হবে, কাজে যার কোনো ফ্যাক্টর না, যার একটা সাধারণ সিম্বল বহুব্রীহির। কিন্তু এই যে পূর্বপদে বিভক্তি ছিল, এটা লোপ পায়নি। কানে কলম যার, মাথায় ছাতা যার, গলায় গামছা, তাহলে কি বলবেন? গলায় গামছা দেয়া হয় যে অনুষ্ঠানে, না, গলায় গামছা যার। গলায় দড়ি, ব্যাস বাক্য কি? গলায় দড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, গলায় দড়ি যার। পায়ে মল যার। হাতে বেড়ি যার। পূর্বপদে বিভক্তি থাকবে এবং যার দিয়ে শেষ। এই যার বহুব্রীহি একটা কমন। তো যার এখানে ফ্যাক্টরে পূর্বপদে বিভক্তি ছিল, লোপ পায়নি। যা ছিল তাই হাতে ছড়ি, কানে কলম, মাথায় ছাতা। কিন্তু মুখে ভাত, পূর্বপদে বিভক্তি আছে না, মুখে ভাত আছে, কিন্তু ব্যাস বাক্য মুখে ভাত যার না, মুখে ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে। আপনি যদি শুধু বিভক্তি লক্ষ্য করেন, তাহলে কিন্তু অলোকের সাথে মধ্য পদলোপে আপনি কনফিউজ হবেন। শুধু বিভক্তি লক্ষ্য করলে অলোক আর মধ্য, বিভক্তি কিন্তু মধ্য পদলোপীতেও আছে, অলোকেও আছে। পার্থক্য কি? মধ্য পদলোপীতে অনেক পদ লোপ পেয়েছে বিধায় মধ্য পদলোপী, আর অলোকে বিভক্তি তো লোপ পাবে না, বিভক্তি থাকবে, পাশাপাশি শুধু ব্যাস বাক্যে কি যার। পায়ে মল যার। গলায় গামছা যার। নাকে দড়ি, বলিয়েন না যে নাকে দড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে, বলুন নাকে দড়ি যার। বুঝতে পেরেছেন? কানে খাটো যার। কানে খাটো যে অনুষ্ঠানে, কানে খাটো যার বা কানে খাটো যে, এটা হলো অলোক। তাহলে আমি এই জায়গায় পার্থক্য, আমি দুইটাকে একসাথে মিলিয়ে আলোচনা করছি। আপনারা মনে করেন স্যার আপনি তো আমাদের কনফিউজ করে দিচ্ছেন। আমি চাচ্ছি যে আপনি আমার ক্লাসে কনফিউজড হন, কিন্তু কনফিউজড হওয়ার মধ্য দিয়ে যেন আপনার কনফিউশনটা দূর হয়। না হলে আমার ক্লাসে কনফিউজড হন, সমস্যা নেই, কনফিউজড হয়ে কনফিউজড দূর করেন। তাহলে দুই ক্ষেত্রে বিভক্তি কিন্তু পূর্বপদে খুঁজে পাওয়া যাচ্ছে, বিভক্তি আছে, কিন্তু বিভক্তি থাকলেও তখন একটু দেখবেন যে ব্যাস বাক্যটা অনেক বড় ছিল, সেখান থেকে ছোট হয়ে গেছে, তাহলে সেটা মধ্য পদলোপী। আর ব্যাস বাক্য ওইটাই ছিল, শুধু যার লোপ পেয়েছে যার, কিন্তু বিভক্তি লোপ পায়নি। বিভক্তি লোপ পায়নি, শুধু যার লোপ পেয়েছে, তাহলে অলোক। আর বিভক্তি লোপ পেতেও পারে, নাও পারে, কিন্তু অনেক পদ লোপ পেয়েছে, তাহলে সেটা মধ্য পদলোপী। লেখেন সমানাধিকরণ বহুব্রীহি।
সমানাধিকরণ, সমানাধিকরণ। দেখেন বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি বিশেষণ থাকে, ক্লাসটা অনেক বড় হয়ে গেল, আমি শেষ করবো আর 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ। জি, আমরা শেষের দিকে চলে এসেছি। বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি বিশেষণ থাকে, অর্থাৎ বহুব্রীহি সমাসের যে দুটি পদ বা একাধিক পদ, তার প্রথম পদটায় যদি বিশেষণ থাকে, বহুব্রীহি সমাসের পূর্ব পদে যদি বিশেষণ থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি বলে। তাহলে নীল কণ্ঠ, খোশ মেজাজ, জি, তারপরে বদ মেজাজ বা বদ মেজাজি, হত শ্রী, তারপরে সুশ্রী, তারপরে নীলাম্বর, তারপরে পীতাম্বর ইত্যাদি। এখন এই যে দেখেন নীল বা খোশ বা বদ বা হত বা সু, নীল, পীত, এগুলো কি একটা বিশেষণ। নীলকণ্ঠ কোন সমাস? বহুব্রীহি। কোন বহুব্রীহির সমানাধিকরণ? কেন সমানাধিকরণ? এই যে নীল একটা বিশেষণ আর কণ্ঠ। কিন্তু নীল কণ্ঠ বলতে কাকে বুঝিয়েছে? কণ্ঠকে। নীল কণ্ঠ বলতে কাকে বুঝিয়েছে? কণ্ঠকে। কণ্ঠটা কেমন? নীল না। আবার আপনাকে কনফিউজড করছি, আপনি কনফিউজড হন না, হলে কিন্তু বিপদে পড়বেন। আমার ক্লাসে কনফিউজড না হলে পরীক্ষার হলে গিয়ে কনফিউজড হবেন, আর কনফিউজড হবেন না, আপনি মহানন্দ উত্তর দিয়ে বের হয়ে আসবেন। জি, দেখেন নীল আকাশ কর্মধারয় সমাস, এটা সমানাধিকরণ না। এখানেও নীল আছে, নীল একটা বিশেষণ, আকাশ বিশেষ্য, নীল বিশেষণ, কণ্ঠ বিশেষ্য, একদম সেম টু সেম। বিশেষ্য বিশেষণ, বিশেষ বিশেষণ দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটা কর্মধারায়। যেটি কর্মধারায় সেটির আর সমানাধিকরণ হওয়ার সুযোগ নাই। কেন কর্মধারায়? ওই যে নীল আকাশ একটা আকাশ, নীল জামা একটা কি? জামা, নীল শাড়ি একটা কি? শাড়ি, নীল কলম একটা কি? কলম, নীল পদ্ম একটা পদ্ম। কিন্তু নীল কণ্ঠ একটা কণ্ঠ না, কণ্ঠকে বোঝায় না। কাকে বোঝায়? শিবকে। বহুব্রীহি একটা ঝামেলা। ঝামেলা এই জন্য যে মনে হচ্ছে নীল কণ্ঠ একটা, কণ্ঠটা নীল না। কণ্ঠটা যদি নীল হতো তাহলে কর্মধারায় হতো। নীল পদ্ম কর্মধারায়, নীল শাড়ি কর্মধারায়, নীল জামা কর্মধারায়, নীল আকাশ কর্মধারায়, নীল সাগর কর্মধারায়, নীল নদ কর্মধারায়, নীল তিমি কর্মধারায়। কারণ নীল তিমি একটা তিমি, নীল নদ একটা নদ, নীল শাড়ি একটা শাড়ি, নীল কলম একটা কলম, নীল গোলাপ একটা গোলাপ, নীল পদ্ম একটা পদ্ম। কিন্তু নীল কণ্ঠ কণ্ঠ না বলে তো এটি বহুব্রীহি। কণ্ঠকে বোঝায়নি, কাকে বুঝিয়েছে? নীল কণ্ঠের অধিকারী একজন দেবতাকে, শিবকে। ফলে এটি বহুব্রীহি। আর এই বহুব্রীহির নাম কি? সমানাধিকরণ। এরা সমানাধিকরণ কেন না? আপনি যদি বলেন স্যার বিশেষণ পূর্বে আছে, তো যেটা বহুব্রীহি না সেটা সমানাধিকরণ কেমনে হবে? তাহলে বহুব্রীহি আগে হতে হবে। আর বহুব্রীহি হওয়ার শর্ত কি? পরপদকে না বুঝে অন্য কিছু বোঝাতে হবে। এই জায়গাগুলিতে অনেক সময় ছাত্ররা বোঝে না, বা আমরা হয়তো সাধারণ শিক্ষকরা বোঝাতে পারি না, বা বই পুস্তকগুলোতে এই ডিফারেন্স গুলো এইভাবে আসলে বর্ণনা করে নাই। নীলকণ্ঠ দ্বারা কণ্ঠকে না বুঝিয়ে শিবকে বুঝিয়েছে, ফলে বহুব্রীহি। আর এই বহুব্রীহিটা শুরু হয়েছে কি দিয়ে? বিশেষণ দিয়ে, সমানাধিকরণ। খোশ মেজাজ মানে মেজাজকে বুঝায়নি, কাকে বুঝিয়েছে? একজন ব্যক্তিকে, যার মেজাজ, মেজাজ বলে কোনো কিছু নাই, মেজাজের কোনো অস্তিত্ব নাই। মেজাজের যে ব্যক্তি সে হলো খোশ মেজাজ বা খোশ মেজাজি। বদ মেজাজি, বদ মেজাজ যার। হতশ্রী, হতশ্রী যার। শ্রী মানে চেহারা, চেহারাকে বোঝায় না, যার চেহারা খারাপ তাকে। সুন্দর শ্রী যার, সুশ্রী যার ব্যক্তিকে। নীলাম্বর, অম্বর মানে দেহ, যদি অম্বর শব্দের একটি আবিধানিক অর্থ আকাশ, কিন্তু নীলাম্বর বলতে দেহকে বোঝানো হয়। কিন্তু দেহকে বোঝায় না, কাকে বোঝায়? নীল দেহ যার, এমন একজন দেবতাকে, কৃষ্ণকে। নীলাম্বরকে, অম্বর দেহ না, আমার দেহে আমি নীল কালার লাগাবো, আমি নীলাম্বর না, নীলাম্বর কৃষ্ণ। পীতাম্বর, পীত অম্বর যার, কে? কার্তিক। দেহকে না বুঝিয়ে একজন বিশেষ ব্যক্তিকে, বিশেষ দেবতাকে, কণ্ঠকে না বুঝে, তার মানে এই পরপদের অর্থের প্রাধান্য না দিয়ে অন্য কোনো কিছু বুঝিয়েছে। তাহলে বহুব্রীহি। আর বহুব্রীহি গুলো শুরু হয়েছে নীল, খোশ, বদ, হত, সু, নীল, পীত।
এমনকি দেখেন মজার একটা শব্দ হলে বহুব্রীহি, পরীক্ষা আসবে। বহুব্রীহি কোন সমাস? বহুব্রীহি কোন সমাস? বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাস। জি, কোন বহুব্রীহি? সমানাধিকরণ বহুব্রীহি। কোন বহুব্রীহি? আচ্ছা, বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। বহু মানে অনেক, ব্রীহি মানে ধান। তাহলে বহুব্রীহি মানে অনেক ধান না ভাই। অনেক ধান যদি হতো তাহলে কর্মধারায় হতো। নতুন ধান কর্মধারায়, আউশ ধান কর্মধারায়, আমন ধান কর্মধারায়, ইরি ধান কর্মধারায়, লাল ধান কর্মধারায়। ধানকে বুঝিয়েছে। আউশ ধান একটা ধান, ইরি ধান একটা ধান, আমন ধান একটা ধান, লাল ধান একটা ধান, সোনালী ধান একটা ধান। জি, কিন্তু বহুব্রীহি, বহু ধান, যদিও পদটা বহু আর ধান, কিন্তু বুঝিয়েছে কাকে? বহু ধান আছে এমন একজন ব্যক্তিকে, বহু ধানের যিনি মালিক। বহুব্রীহি বলতে বহু ধান আবিধানিক অর্থ, কিন্তু বহু ধানকে না বুঝিয়ে বহু ধান যার আছে এমন একজন নওগাঁ বা বরিশাল অঞ্চলের কোন জমিদার যার 102 সমান ধান হয়, ওই ব্যক্তিটা হলো বহুব্রীহি। এই জন্য বহুব্রীহি সমাস। আর ব্রীহিকে না বুঝে ব্রীহির যিনি মালিক তাকে বুঝিয়েছে, কিন্তু শুরু হয়েছে বহু মানে অনেক বিশেষণ দিয়ে। এই যে বহুব্রীহি সমাস শুরু হয়েছে বিশেষণ দিয়ে, ফলে সমানাধিকরণ বহুব্রীহি। একটি বহুব্রীহির নাম ব্যাধিকরণ বহুব্রীহি। কি বহুব্রীহি? ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণ বহুব্রীহি। বহুব্রীহি সমাসের দুটি পদে যদি বিশেষ্য হয়, বহুব্রীহি সমাসের দুটি পদে যদি কি হয়? বিশেষ্য হয়। বহুব্রীহি সমাসের কোনো বিশেষণ থাকবে না, দুটি পদে বিশেষ্য হবে। যেমন দেখবেন বিশেষ পরীক্ষায় এরকম শব্দ এসছে, 80, 20, বিনা পানি। জি, এখন 80 মানে দাঁত, 80 শব্দের অর্থ কি? দাঁত। 20 মানে বিষ। তাহলে 80 একটা জিনিসের নাম, 20 একটা বস্তুর নাম, দুটোই নাউন, বিশেষ্য। তাহলে 80-20 বলতে 80 মানে দাঁতকে বুঝিয়েছে না বিষকে বুঝিয়েছে? দাঁতকেও বোঝায়নি, বিষকে বোঝায়নি। কাকে বুঝিয়েছে? সাপকে। বলেই তো বহুব্রীহি। এখানে দুটো পদ আছে, একটা পদের অর্থ হলো দাঁত, একটা পদের অর্থ হলো বিষ বা গরল বা জি একটা পদার্থের নাম, কিন্তু বুঝিয়েছে বিষ কেউ না, 80 কেউ না। এই দুটি পদের দ্বারা বুঝিয়েছে কাকে? সাপকে। বলে বহুব্রীহি। আর এই বহুব্রীহির দুটি পদই কি বিশেষ্য, তাহলে ব্যাধিকরণ, বিশেষণ নাই। বিনা মানে বাঁশি বা বাদ্যযন্ত্র, পানি মানে হাত। তাহলে বিনা পানি বলতে বাদ্যযন্ত্র বোঝায় না হাত বোঝায়? বাদ্যযন্ত্র না, হাত না। কাকে? দেবী সরস্বতীকে। এমন একজন দেবী যার হাতে বীণা আছে। তাহলে বীণা বা বাদ্যযন্ত্র, পানি মানে হাত, কিন্তু বুঝিয়েছে কাকে? এদের অন্য কাউকে। তাহলে বহুব্রীহি। আর এই বহুব্রীহির কোন পদে কি বিশেষণ আছে না? দুটি পদে বিশেষ্য। শশাঙ্ক, শশ মানে চাঁদ, অঙ্ক মানে কোল, অঙ্ক মানে কি? কোল। শশ মানে চাঁদ। তাহলে শশ চাঁদকে বুঝিয়েছে না অঙ্ককে বুঝিয়েছে? শশাঙ্ক বলতে না, অন্য কিছু, ব্যক্তিকে বা কোনো আলাদা কিছু। চাঁদও বোঝায়নি, কোলও বোঝায়নি। শশ অঙ্কে যার কোলে চাঁদ, যার কোলে কি? চাঁদ, সে হচ্ছে শশাঙ্ক। শশ অঙ্ক যার। তাহলে এখানে বিশেষণ নাই। শশ মানে চাঁদ, শশ মানে চাঁদ, আর অঙ্ক মানে কোল, দুটি বিশেষণ নাই। তো এই যে আমরা বলছি বহুব্রীহি সমাসের দুটি পদে যদি কি হয়? দুটি পদে যদি বিশেষ্য হয়, তথা বিশেষণ যদি না থাকে, তাহলে সেটি হয়ে যাবে ব্যাধিকরণ বহুব্রীহি। তো ক্লাস অনেক লম্বা হয়ে গেল, শেষ করব। শেষ বহুব্রীহিটার নাম হচ্ছে সহার্থক বহুব্রীহি। কি বহুব্রীহি? সহার্থক। জি, সহার্থক। যে লেখেন, আমি শেষ করব শিক্ষার্থী বন্ধুরা। সবান্ধব, সপরিবার, সজল, সফল, সহৃদয়, সঘন, সবাক। যদি কোনো শব্দ দন্ত স দিয়ে শুরু হয়, কি দিয়ে? দন্ত স দিয়ে, এবং যেই সটা বোঝাতে হবে সহিত বা সাথে,
কি বুঝাবে? সহিত বা সাথে। এমন কোন শব্দ সমাসে আপনাকে দিয়েছে পরীক্ষায় যেটা শুরু হয়েছে দন্ত স দিয়ে, শুরু হয়েছে দন্ত স দিয়ে, আর সেই স এর অর্থ কি? স এর মিনিংটা হলো সহিত বা সাথে। সবান্ধব মানে কি? নিজ বান্ধব না, ওই স হলো শয়ে ব, বানানেও লাগে যে সবান্ধব, সপরিবার, শয় বানা, নিজ পরিবার না, পরিবারের সাথে, সপরিবার তাহলে স, বান্ধবের সাথে, পরিবারের সাথে, সহিত, এর নাম সহার্থক বহুব্রী। কি বহুব্রী? ব্যাস বাক্য কি? খুবই সিম্পল, সবাদ দিয়ে দিবেন। বান্ধব এর সহিত বর্তমান, বান্ধবের সহিত বর্তমান। সপরিবার কি? স ইজিক্যাল টু সহিত, তাহলে বলবেন পরিবারের সহিত বর্তমান। সজল কি? জলের সহিত বর্তমান। সফল কি? ফলের সহিত বর্তমান। সহৃদয় কি? হৃদয়ের সহিত বর্তমান। সঘন কি? ঘনের সহিত বর্তমান। সবাক কি? বাকের সহিত বর্তমান। সস্ত্রীক কি? স্ত্রীর সহিত বর্তমান। সপত্নীক কি? পত্নীর সহিত বর্তমান। যদি কোনো শব্দ দন্ত স দিয়ে শুরু হয় আর সেই দন্ত স এর অর্থ কি? সাথে বা সহিত, তাহলে তার নাম সহার্থক বহুব্রী। আরেকটি ব্যতিক্রম বহুব্রী আছে যার নাম নিপাতনে সিদ্ধ বহুব্রী। নিপাতনে সিদ্ধ, যে সকল বহুব্রী বহুব্রীর নিয়ম মানে না। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমি এতক্ষণ যে বহুব্রী আলোচনা করলাম যে এই থাকলে এই বহুব্রী, এই থাকলে ওই বহুব্রী, ওই থাকলে ওই বহুব্রী, কিংবা বহুব্রী কেন, তার একটা কারণ বলেছি। বহুব্রী এমনি এমনি হবে না, পরপদের প্রাধান্য কিংবা না পায় বিশেষ কোনো কিছু। কিন্তু কিছু শব্দ আছে বহুব্রী হয়েছে, কেন বহুব্রী হয়েছে এর কোনো উত্তর নাই, যেটাকে আমরা দ্যাট ইজ খুশখুশ, ওর ইচ্ছা হয়েছে তাই। বহুব্রী হতে হলে তার একটা কারণ থাকতে হবে, এই জন্য সে বহুব্রী, অন্য কিছু বুঝিয়েছে। কিন্তু কিছু শব্দ তাহলে পরীক্ষায় যে সমস্ত বহুব্রী বহুব্রীর নিয়ম মানে না, যে সকল বহুব্রী বহুব্রীর নিয়ম মানে না কিংবা নিয়ম না মেনে যারা বহুব্রী, তাদের নাম কি? নিপাতনে সিদ্ধ বহুব্রী। তো নিপাতনে সিদ্ধ বহুব্রীর 5টি শব্দ আছে, একটু লিখে নেবেন। দ্বীপ, অন্তরীপ, পণ্ডিত মূর্খ, জীবন মৃত এবং নরপশু। জি, এই 5টি শব্দ মনে রাখবেন, নিপাতনে সিদ্ধ বহুব্রী। কেন বহুব্রী হলে এর কোনো কারণ ব্যাখ্যা দেওয়া যাবে না। ব্যাখ্যা যদি দিতে পারতাম বা দেওয়া যেত তাহলে নিপাতনে সিদ্ধ হতো না। নিপাতনে সিদ্ধ মানে বোঝাচ্ছে যে যারা কোনো ব্যাখ্যা বিশ্লেষণের অধীন না, যুক্তি তর্কের অধীন, এরা বহুব্রী। কেন বহুব্রী? এদের ইচ্ছা হয়েছে তাই। নিপাতনে সিদ্ধ স্বভাবতই আপনা আপনি বা ব্যতিক্রম ভাবে বহুব্রী। তাহলে দ্বীপ কোন সমাস? পণ্ডিত মূর্খ কোন সমাস? নরপশু কোন সমাস? বহুব্রী। কোন ধরনের বহুব্রী? নিপাতনে সিদ্ধ বহুব্রী। নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বহুব্রী? ব্যাসবাক্য কি? দ্বীপ, দুই দিকে অপজার। দ্বীপের ব্যাসবাক্য কি? দুই দিকে অপজার। তবে কোন কোন বইয়ে দুই দিকে না দিয়ে লেখা আছে চতুর্দিকে অপজার। চতুর্দিকে, সেটিও গ্রহণ করতে পারবেন। দুই দিকে অপজার, অপ মানে পানি, অপ শব্দের অর্থ কি? পানি। দুই দিকে অপজার। কিংবা আবার বলছে দুই দিকে না থেকে থাকতে চতুর্দিকে অপজার। অন্তরীপ কি? অন্তর্গত, অন্তর্গত অপজার। অন্তরীপ, অন্তর্গত অপজার। পণ্ডিত মূর্খ, পণ্ডিত হয়েও কি? পণ্ডিত হয়েও মূর্খ, পণ্ডিত হয়েও মূর্খ। জীবন মৃত কি? জীবিত হয়েও মৃত। জীবন মৃত, জীবিত হয়েও মৃত। নর পশু কি? নর হয়েও পশু, বা কোনো বইয়ে লেখা আছে নর আকারের পশু। জি, তো ব্যাস বাক্যগুলো একটু বলে দিলাম। যদি কখনো আসে নরপশু ব্যাস বাক্য কি, অনেক সময় ব্যাস বাক্য কখনো কখনো আসে, যদিও সমাস নির্ণয়টাই মূল কাজ আমাদের, কিন্তু কখনো কখনো ব্যাস বাক্য প্রয়োজন হতে পারে। তো জেনে রাখলাম এইগুলো কোন সমাস? বহুব্রী। কোন বহুব্রী? নিপাতনে সিদ্ধ। নিপাতনে সিদ্ধ মানে যারা কোনো নিয়ম বা কেন বহুব্রী বা কি কারণে কেন এটা নিপাতন, জি, ব্যাখ্যার অতীত। একটু মনে রাখবেন এই 5টি শব্দ নিপাতনে সিদ্ধ। আর এর বাইরে আমি ইনশাল্লাহ পই পই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আপনারা উদাহরণগুলি আরো একটু বেশি করে দেখে আমার এই সূত্রের সাথে একটু মিলিয়ে মিলিয়ে পড়বেন, প্রশ্নের সঙ্গে থাকবেন। আর আমার একটু প্র্যাকটিসের জন্য আমার বইটি ফলো করতে পারেন। জি, আমার একটি বই আছে যার নাম হচ্ছে বাংলা কোষ।
আমার লেখা একটি বই বাজারে আছে যার নাম বাংলা কোষ। এই বইটি একটু কিনে আপনারা প্র্যাকটিস করতে পারেন, পাশাপাশি নবম দশম শ্রেণীর যে বোর্ড ব্যাকরণটি ফলো করতে পারবেন। জি, আমাদের সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা বইটি ফলো করতে পারেন। জি, আমাদের হায়াত মাহমুদ স্যারের যে ব্যাকরণ আছে, আমাদের অনিরুদ্ধ কাহালি স্যারের ব্যাকরণ, অনেক ব্যাকরণ আছে, আপনারা ফলো করতে পারেন। আর আমার বাংলা কোষ বইটি চাইলে আপনারা ফলো করবেন। জি, এটি ঢাকাতে মামুন বুক হাউস নীলক্ষেত এবং সারা বাংলাদেশের জন্য 0174472 এই নাম্বার। জি, আমার নিজের লেখা একটি বই বাংলা কোষ, এই বইটির থেকে প্র্যাকটিস করলে আপনাদের অনেক উপকার হবে। এই বইটি ঢাকায় নীলক্ষেতের মামুন বুক হাউস অথবা সারা বাংলাদেশে পেতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে 01744727712 নিতে পারবেন। আর বাংলা কোষ নিতে গিয়ে অবশ্যই কি আমার একটু চেহারা মোবারকটা ছবিটা দেখে নেবেন, নামটা দেখবেন, কারণ একই নামে কিছু অসাধু প্রতারকরা একই নামে বই বের করে বাজারে ছেড়েছে। বিভ্রান্ত হবেন না, আমাকে পরে গালমন্দ করবেন না। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে যদি কোনো গালমন্দ করতে চান বা প্রশংসা করতে চান তাহলে কমেন্টসে করবেন, একটু লাইক দিবেন। আর সরাসরি যদি গালমন্দ করতে চান কিংবা প্রশংসা করতে চান, স্যার আপনার ক্লাস করে উপকার পেয়েছি, ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ। আর গালি দিতে চান, স্যার আপনার ক্লাস করে আমার এই জিবি নষ্ট হয়েছে, আধা ঘন্টা ক্লাস করেছি 40 মিনিট, আপনি আর পেশাল পারবেন না, আপনি দয়া করে ইউটিউবে ক্লাসটা বন্ধ করে দেন। জি, আপনি আরো বিভ্রান্তি ছড়াচ্ছেন, যে তাহলে আমাকে এই নাম্বারে ফোন দিবেন। জি, এটা আমার ডাইরেক্ট আমার নিজের নাম্বার। সরাসরি আপনাদের কোনো প্রশ্ন, কোনো সংশয়, কোনো সন্দেহ, কোনো কনফিউশন হলে আমাকে সরাসরি কল দিতে পারেন। আমি অতি ব্যস্ততা না থাকলে কল সাধারণত ধরি, কল না ধরলে বুঝবেন ব্যস্ত আছে, পরে আবার দিবেন, রাগ করবেন না। জি, ব্যস্ত মানুষ কিন্তু ধরি, আমি চেষ্টা করি সাধারণত ছাত্রদের ফোন ধরার। জি, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনার সঙ্গে থাকবেন। জুয়েল কিবরিয়া শিক্ষা ক্ষেত্র সংস্কৃতি চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি ভালো লাগে একটু লাইক দিবেন, একটু কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন যদি ভালো লাগে। আর যদি ডিসলাইক করেন বা খারাপ লাগে তাও ডিসলাইক করবেন বা খারাপ কমেন্টস দিবেন, যাতে আমি নিরুৎসাহিত হই যে না আমার ক্লাস ছাত্ররা পছন্দ করছে না, আমি আর ক্লাস দিব না। জি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, শুভকামনা।